সকলকে নমস্কার। তো চায়না সিরিজ কন্টিনিউ করব, কারণ বলেছি যে চায়নার ব্যাপারে কিছু জিনিস না জানলেই নয়। তো আগের ভিডিওতে তো বলেইছি যে চায়না কমিউনিস্ট পার্টি অফ চায়নার যখন রুলিংয়ে ছিল তখন ওই তিব্বত ইনভেশন বা দখলের সময় কিভাবে তিব্বতীয়দের উপরে ব্রুটাল অত্যাচার বা অকথ্য অত্যাচার, বৌদ্ধ মঠ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া, ধর্ম সংস্কৃতি মুছে ফেলা, আর কত কত তিব্বতীয়দের হত্যা করা, এই সমস্ত কিছু ডিটেলে বলেছি। তো আগের ভিডিও যারা এখনও দেখেননি আমি লিঙ্ক দিয়ে দিলাম। এছাড়া আমার যেমন ইউটিউবে প্লেলিস্ট রয়েছে যেখানে শুধু আমেরিকার উপরে যা যা ভিডিও করেছি সেগুলো ওই প্লেলিস্টটায় রয়েছে একসাথে, 1 থেকে 9, 10 অবধি। সেরকমভাবে চায়নারও আলাদা করে প্লেলিস্ট বানিয়েছি, ওটাও আমি লিঙ্ক ইউটিউবে শেয়ার করে দিয়েছি। তো চায়নার সমস্ত সিরিজগুলো ওখানেই থাকবে। তো চায়নার আর খুব বেশি হবে না, আর 1-2 ভিডিওই হবে। তো আজকে বলবো শুধু এই তিব্বত দখলের সময় তিব্বতীয়দের উপরেই নয়, এই কমিউনিস্ট পার্টি অফ চায়না চাইনিজদের উপরে কি অকথ্য অত্যাচার করে 2 কোটি থেকে 4.5 কোটি চাইনিজদের মৃত্যুর কারণ হয়েছিল, চায়নাতে দুর্ভিক্ষ নেমে আসার কারণ হয়েছিল, আজকে সেই গল্প শোনাবো। আর আমাকে অনেক স্টুডেন্ট যোগাযোগ করার চেষ্টা করেন, আর তারাও শুনছেন, আর অনেক শিক্ষক শিক্ষিকা তারাও যারা যারা জিও হিস্ট্রি বা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, তাদের আশা করি এই ভিডিওগুলো খুবই কাজে আসছে এবং আসবে অ্যানালাইসিস, আরও বেটার অ্যানালাইসিস করার জন্য। তো আজকে বলবো 1962 যুদ্ধর কারণ আর তার ফলাফল নিয়ে। তার আগেরও কিছু ঘটনাবলী জানা খুব দরকার। 1958-তে রুলিং পার্টিকে অলরেডি এসে গেছে, আমি বলেইছি, ওই মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অফ চায়না। তো সে কি করলো 1958-তে, সে একটি সামাজিক এবং অর্থনৈতিক প্রকল্প নিয়েছিল, শুরু করলো, যার নাম হচ্ছে গ্রেট লিপ ফরওয়ার্ড, বা বাংলায় বলা হয় মহা অগ্রযাত্রা। এর মাধ্যমে চাইলো চীনকে শিল্পোন্নয়ন দেশে পরিণত করবে। তো শুনতে যদিও খুবই ভালো লাগছে, কারণ চীন ছিল কৃষিভিত্তিক দেশ, তো শিল্পোন্নয়ন দেশে পরিণত করবে। এটা করতে গিয়ে কমিউনিস্টদের শ্রদ্ধেয় মাও সেতুং কী করলেন, তিনি কৃষকদের যে জমি ছিল সেই সমস্ত জমি সমস্ত কৃষকের কাছ থেকে কেড়ে নিয়ে দিয়ে দিল কমিউনসের আন্ডারে। ওই যে কমিউনস কিচেন, কমিউন কাকে বলে সে সব আমি আগের ভিডিওতে বুঝিয়েছি। তো সেই কমিউনসদের আন্ডারে দিয়ে দিল। এমনকি ওই কৃষকদের খাওয়া দাওয়া সেগুলোও আসতো সেই কমিউনস কিচেন থেকে। এর অর্থ কী হলো, এক একটি কৃষকের নিজের পার্সোনাল চয়েস বা ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত ইচ্ছা বলতে কিচ্ছু থাকলো না। তাদেরকে উপর মহল থেকে যেভাবে কমান্ড দেওয়া হবে, ওই কমিউনসের থ্রু দিয়ে যেভাবে যা যা করতে বলা হবে, খাওয়া দাওয়া শোয়া কাজ করা থেকে সব কিছু তাদেরকে সেভাবে চলতে হবে। আর এই পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা নাকি ফ্রিডম ফ্রিডম বলে রাস্তায় বেরিয়ে বেরিয়ে নাটক করে। এটা তো গেল কৃষি জমির কথা। এবারে শিল্পোন্নয়ন বানাবে বলে কি অত্যাচার শুরু করলো, গ্রামে গ্রামে ছোট ছোট ব্যাকইয়ার্ড স্টিল ফার্নেস বসালো, সবাইকে বাধ্য করলো যে প্রত্যেককে স্টিল উৎপাদনের কাজে নামতে হবে। শিল্পোন্নয়ন করা তো ভালো কথা, কোনো খারাপ নয়, কিন্তু যে হারে বাধ্য করা শুরু করলো, ফোর্স করা, সেটা অত্যাচার ছাড়া আর কিছুই নয়। আর আমাদের পশ্চিমবঙ্গে কমিউনিস্টরা ক্ষমতায় আসার পরে হুগলির শিল্পাঞ্চলকে সম্পূর্ণ ধ্বংস করে প্রায় 5 থেকে 6 হাজার কলকারখানা বন্ধ করে দিয়েছে। এটা শুধু এই কারণে মনে করিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য যে এরা কি বলে আর এরা কি করে। যাই হোক, এই মাও সেতুং যে গ্রেট লিপ ফরওয়ার্ড পলিসি চালু করেছিলেন, যেই উদ্দেশ্যে যে চীনকে শিল্পোন্নয়ন দেশে পরিণত করবেন, সে উদ্দেশ্য তো খারাপ নয়, কিন্তু এটা করার জন্য যে অকথ্য অত্যাচার বাধ্য করত কৃষকদের আর গরিব মানুষদের, তা ছিল সত্যি নিন্দনীয়। আর এবারে শুনুন, যারা কাজ করতে বাধ্য হতো না তাদেরকে শাস্তিস্বরূপ কী কী তাদের সাথে আচরণ করত, কী কী শাস্তি ছিল তাদের জন্য। যে যে কৃষকরা রাজি হবে না কাজ করতে, তাদেরকে খাবার দেওয়া হবে না, কারণ খাবার আসছে ওই কমিউনস কিচেন থেকে, তো নো ওয়ার্ক নো ফুড, বা খুব কম খাবার দেওয়া হবে। এরপরে হচ্ছে জোর করে তাদেরকে এমন এমন কাজ করানো হবে যেটা অনেক বেশি পরিশ্রমের কাজ, তাদেরকে বাধ্য করা হবে, বা অনেকক্ষণ ধরে বা ক্লান্তিকর কাজ, সেই কাজ করানো হবে। যে যে অঞ্চলে শ্রমিকরা বিরোধিতা করতো যে আমরা এই কাজ করব না, তাদেরকে আখ্যা দেওয়া হতো যে রেভলিউশনারি
কাউন্টার কাউন্টার রেভলিউশনারি বা লেজি এই বলে তাদেরকে আটক করা হতো, বন্দি করা হতো, শ্রম শিবিরে পাঠানো হতো। এমনকি কিছু কিছু এই কমিউনিস্ট দলীয় কর্মকর্তারা তাদেরকে মারধর করতেন, দড়ি দিয়ে বেঁধে রাখতেন। এই সমস্ত কিছু অত্যাচার তাদের উপরে চলতে থাকলো শাস্তি হিসাবে। এখন কথা হলো, এই একই সেম আইডিওলজি বা একই আদর্শ যা আমাদেরকে পশ্চিমবঙ্গে সবসময় শেখায় যে আমরা শ্রমজীবী মানুষের পাশে, এই একই আদর্শ যা চায়নায় যার উৎপত্তি, যার থেকে প্রভাব আর ইনফ্লুয়েন্স আর সব কিছু পশ্চিমবঙ্গে বয়ে এসছে, সেই চায়নাতে এরা কি করত, এরা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টে যারা কাজ করবে না তাদেরকে রাষ্ট্রীয় শত্রু বা উৎপাদনে বাধাগ্রস্তকারী মানুষ হিসাবে আখ্যা দিয়ে তাদেরকে চিহ্নিত করা হতো, আর তাদের উপরে চলতো শাস্তিস্বরূপ অকথ্য অত্যাচার। আমাদের এখানে উপর মহল থেকে নিচ মহল অবধি সমস্ত কমিউনিস্ট নেতারা নয় বন্ধ করে কাটাচ্ছে, নয় কলকারখানায় তালা ঝুলানো, নয় রাস্তায় রাস্তায় মিছিল স্লোগান দেওয়া, এই করে করে পুরো কাটিয়েছে। তার মানে কি, নো প্রোডাক্টিভিটি, নো ইকোনমি, বিকজ দে ডু নট হ্যাভ এনি ইকোনমিক্যাল মডেল। তো এই মাওবাদী, ভুল করলাম, এই মাও সেতুংয়ের গ্রেট লিপ ফরওয়ার্ড পলিসি চায়নাতে ভয়াবহ দুর্ভিক্ষ ডেকে আনে, যার ফলে চায়নাতে 2 কোটি থেকে প্রায় 4.5 কোটি মানুষ মারা যায়। এর কারণ একটাই ছিল, এই ভুল নীতি বা পলিসি, যা অনেক অনেক বছর ধরে অভিজ্ঞ কৃষকদের, যারা কৃষিকাজে যাদের অভিজ্ঞতা, যারা কৃষিকাজ করে এত বছর ধরে নিজের জীবনযাপন করেছেন, তাদেরকে জোর করে শিল্পর কাজে পাঠানো এটি। আর এরা কি করতো, এই কমিউনে এক একটি টার্গেট অ্যাচিভ, যেটাকে ইংলিশে বলে, মানে হচ্ছে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হতো যে বছরে কতটা শস্য উৎপাদন হবে। এবার এই কমিউন নেতারা কি করতো, সরকার বা মাওকে খুশি করার জন্য বলে দিত এই টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, তো সরকার গ্রেন প্রকিউরমেন্টের নামে ওই শস্য সব কিছু নিয়ে চলে যেত। তো কৃষকদের, শ্রমিকদের বা বলুন যে মানুষদের, গরিব মানুষদের, তাদের কিন্তু খাওয়ার জন্য আর কোনো শস্য বাঁচত না, যার ফলে এই পরিস্থিতি কিন্তু ধীরে 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 চরম দুর্ভিক্ষ নামিয়ে আনে। আর 2-1টি প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল যা এই দুর্ভিক্ষকে 10 গুণ বাড়িয়ে তোলে। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই দুর্ভিক্ষর ফলে 2 কোটি থেকে 4.5 কোটি মানুষ মারা যায়। তো এই ছিল 1962-র আগে অবধি চীনের অবস্থা। আর সেই সময় তো আবার পাশাপাশি চীন আর তিব্বতেরও সংঘর্ষ চলছে, আমি আগের ভিডিওতে যা বিস্তারিত বলেছি আপনারা সাল হিসাবে বুঝে নেবেন। তো এই ভারত চায়না যুদ্ধ শুরু হওয়ার 20 বছর আগে চীনের এক বিশিষ্ট বুদ্ধিজীবী এবং দার্শনিক হু শি ভারত সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন, এবং সেটা মূলত ছিল ভারতীয় প্রাচীন সভ্যতা, বৌদ্ধ ধর্মের ভূমিকা এবং ভারত আর চায়নার যে সাংস্কৃতিক সম্পর্ক ছিল সেটার উপরে ভিত্তি করে। তিনি ভারতকে সভ্যতার উৎস হিসাবে স্বীকৃতি দিয়ে বলেছিলেন যে চায়নার আজকে যে সংস্কৃতি তা কিন্তু চায়নার নিজস্ব সংস্কৃতি নয়, এর পিছনে ভারতের বিরাট ভূমিকা রয়েছে। তিনি বলেছিলেন চীনের সভ্যতা কিন্তু শুধুমাত্র চীনের নয়, এতে ভারতের, বিশেষ করে ভারতের বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব কিন্তু চীনকে প্রভাবিত করেছে। তিনি ইংলিশে বলেছিলেন যে ইন্ডিয়া কনকার্ড অ্যান্ড ডমিনেটেড চায়না কালচারালি ফর মোর দ্যান 2000 ইয়ার্স ইভেন উইদাউট সেন্ডিং আ সিঙ্গল সোলজার। এর মানে হচ্ছে ভারত সংস্কৃতিগত দিক থেকে চায়নাকে প্রভাবিত করেছিল 2000 বছর ধরে, কোনো রকমভাবে চায়নার সাথে যুদ্ধ না জড়িয়ে আর চায়নাতে কোনো সৈন্য না পাঠিয়ে। তিনি মনে করতেন ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্মের আগমন চীনের নৈতিকতা, শিল্প, সংস্কৃতি, সামাজিক এই সমস্ত কিছুতে বিপুল পরিবর্তন আনে। উনি বলেছিলেন ভারতবর্ষের সভ্যতাই দাঁড়িয়ে রয়েছে অহিংসা, করুণা আর মানবিকতার উপরে। উনি বুঝেছিলেন যে এই সমস্ত কিছুর প্রভাব চীনের উপরে খুবই একটি ইতিবাচক প্রভাব ফেলেছিল, মানে যেটাকে আমরা পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ এফেক্ট বলি। অথচ আমাদের কমিউনিস্টরা এই ধর্মকে ধর্মান্ধতার নামে, কুসংস্কারাচ্ছন্নর নামে অনবরত অপমান করে গেছে। এই হু শি একসময় বেজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আমেরিকাতে, ইউএসএতে চায়নার রাষ্ট্রদূত হিসাবেও কিন্তু নিযুক্ত ছিলেন। এইবারে আমি এই হু শির এত কথা কেন আনলাম, কারণ এই 1962-তে যে ইন্ডিয়া চায়নার যুদ্ধ হয় তার অনেকে অনেক কিছু কারণ বলেন।
একটা কারণ কেউ বলেন ওই যে যখন তিব্বতের সাথে যুদ্ধ চলছে তখন নেহেরু শেষের দিকে গিয়ে বললেন, হুমকি দিল চায়নাকে, চায়নার নিন্দা করলো এই যুদ্ধে, এছাড়া চায়নাকে হুমকি দিল যে ইন্টারন্যাশনাল কোর্টে ব্যাপারটাকে নিয়ে যাবে। তো এটা একটা কারণ দেওয়া হয় ভারত চায়না যুদ্ধ। বা নেহেরুর ফরওয়ার্ড পলিসি, যেটা একটা লাইনে আমি আগের ভিডিওতে বলেছিলাম, ফরওয়ার্ড পলিসিকে দায়ী করা হয়। বা কখনো সেই সময় যেহেতু নেহেরু সরকারের সঙ্গে ইউএসএ বা সিআইএর খুবই ঘনিষ্ঠতা ছিল, সেই ইউএসএর ঘনিষ্ঠতার কারণকেও দায়ী করা হয় ভারত চায়নার যুদ্ধের কারণে। কেন? কারণ আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এই সিআইএ হচ্ছে তিব্বতকে সাপোর্ট দিচ্ছে ওদের তিব্বত আর চায়নার যুদ্ধে। আশা করছি আপনারা লিঙ্কটা কানেক্ট করতে পারবেন। তো এই সমস্ত কারণকে দায়ী করা হয়, কিন্তু যেটা অনেক জায়গায় আপনারা বিস্তারিত তথ্য দেখতে পাবেন যে একটি বিরাট এর পিছনে কারণ কিন্তু এই ভারত আর চায়নার যে এত বছরের 2000 বছর বা তারও বেশি বছরের এই যে সাংস্কৃতিক গভীর সম্পর্ক, এই সম্পর্কটাকে পুরো নষ্ট করে দিয়ে মাও সেতুংয়ের দ্বারা এই ভারত আর চায়নার মাঝখানে একটা গভীর ওয়াল তৈরি করে দেওয়া, এটাও কিন্তু ছিল এই 1962-র একটি বিরাট বড় কারণ। এই যে ভারত আর চায়নার মাঝে এই সাংস্কৃতিক ওয়াল গড়ে উঠল, সমস্ত সম্পর্ক নষ্ট হলো, তারপর 1962-র যুদ্ধ হলো, এরপরে এই মাও সেতুং যে 1966 থেকে 76 একটি কালচারাল রেভলিউশন ঘটিয়েছিলেন। আপনারা আবার ভাববেন না কালচারাল রেভলিউশন মানে একেবারে সংস্কৃতিকে জাগরিত করা বা সংস্কৃতিকে ফিরিয়ে আনা, তা তো কমিউনিস্টরা কোনোদিন করবেই না, তারা সবসময় সংস্কৃতি আর ইকোনমির ধ্বংসই করবে। তো সেই কালচারাল রেভলিউশন মানে এটা করতে আরও হেল্প করেছিল মাও সেতুংকে, সে তার মানে হচ্ছে পুরনো যে এত বছরের সম্পর্ক, সভ্যতা, সংস্কৃতি, সেই সব কিছুকে ধ্বংস করে চাইনিজ কমিউনিস্ট পার্টির আদর্শকে এস্টাবলিশ করা। তো এই কালচারাল রেভলিউশনে কি কি করা হবে তার ডিসকাশন বা বীজ বপন কিন্তু 1962 যুদ্ধের আগেই 10th প্লেনারি সেশন অফ 8th সেন্ট্রাল কমিটি, এখানেই কিন্তু সব ডিসকাশন ডিসিশন সব কিছু হয়ে যায়। এই 10th প্লেনারি সেশনেই কিন্তু ডিসকাশন হয়ে যায় যে কি কি করতে হবে, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, শিল্পে, সমস্ত কিছুর উপরে সংস্কৃতির পুনর্বিন্যাস করতে হবে। আর পুনর্বিন্যাস মানেই হচ্ছে, আবারও বলছি, যে ভারত চায়নার যে এত হাজার বছরের সম্পর্ক সেটাকে ধ্বংস করে দিয়ে এদের চাইনিজ কমিউনিস্ট পার্টির এদেরকে এদের ধ্যান ধারণাকে এস্টাবলিশ করা। সেটা কিভাবে? আর তার 7 দিনের মধ্যেই, এই ডিসকাশনের 7 দিনের মধ্যেই ইন্ডিয়ার উপরে অ্যাটাক হয়। তারপর তো 1962 যুদ্ধ হয়, তারপরে এই 66 থেকে 76 কালচারাল রেভলিউশন। কমিউনিস্ট মানেই ধর্ম সংস্কৃতির ধ্বংস করা, আর তার প্রথম পদক্ষেপই ছিল হচ্ছে ওই ডিসিশন আর ডিসকাশনের প্রথম পদক্ষেপ ছিল 1962-এর যুদ্ধ। আর সেই যুদ্ধের পর থেকেই স্টার্ট হয়ে গেল কিভাবে যুবক যুবতীদের কমিউনিজমের উপরে আকর্ষণ ঘটানো, তাদের মনের মধ্যে বিপ্লবী চিন্তাধারা জাগিয়ে তোলা, তাদেরকে রেড গার্ড জয়েন করার জন্য অনুপ্রেরণা দেওয়া। তো আজকের দিনে কিন্তু অনবরত আমাদের কাছে খবর, নিউজ চ্যানেল থেকে খবর আসছে, আমরা খবরে দেখছি, ভিডিওতে দেখছি, সমস্ত জায়গায় দেখছি ভারত সরকার আর চায়না সরকার সমানে যাতায়াত করছে, তাদের মধ্যে কালচারাল রিভাইভ হচ্ছে সংস্কৃতির, চায়নাতে ভারতের সঙ্গীত নৃত্যকলা পরিবেশন হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু ভিডিও বারবার আমাদের সামনে আসছে যে আবারও ধর্ম সংস্কৃতি, যেটা এককালে 2000 বছরেরও বেশি সময়ের পুরনো সভ্যতা সংস্কৃতির মেলবন্ধন ছিল, সেটা কিন্তু আবার রিভাইভ হচ্ছে। তো যারা আজকে আমার দুটো ভিডিও আগে শুনেছেন আর এখন যেটা বললাম, যারা একটু মাথা খাটাবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আজকে কি কি ঘটনা ঘটছে। হ্যাঁ, আর আমি তো বারবার বলেছি আমার অনেক ভিডিওতেই আগে যে ধর্ম সংস্কৃতি মানেই কিন্তু ইকোনমি। ধর্ম, আমাদের ধর্ম, সেটা ধর্ম ড্রাইভস ইকোনমি, সংস্কৃতি ড্রাইভস ইকোনমি। আর এটা ছাড়া অন্য অন্য কারণ, সেটা নিয়ে আমি খুব শিগগিরই তো আসবোই, যে ব্রিক্স, চায়না, ভারত, রাশিয়া আর সাউথ আফ্রিকা মিলে যে ব্রিক্স গঠন করেছিল, তার যে আজকে ডিডলারাইজেশন, সেটার যে আরেকটি বিরাট কারণ রয়েছে, সেটা নিয়ে তো আমি খুব শিগগিরই আসবোই। তো এবারে শেষে এসে আমি একটু সিআইএ মানে আমেরিকার সিআইএর কন্ট্রিবিউশন একটু বলে যাই, এই ভারত আর চায়নার মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য কি ভূমিকা। কারণ ওই আগের ভিডিওতে বলেছি যে সিআইএ কাকে সাপোর্ট দিচ্ছিল? তিব্বতকে, ওই চায়না তিব্বতের যুদ্ধে।
তো তাদেরকে তিব্বতিয়ানদের অস্ত্রশস্ত্র, ট্রেনিং, ফান্ডিং সব কিছু হচ্ছে সিআইএ দিচ্ছিল। আর সিআইএর উদ্দেশ্য তো আর যুদ্ধে জেতা বা তিব্বতিয়ানদের উপরে অনেক কষ্ট সহানুভূতি তা তো ছিল না। দলাই লামাকে ভারত আশ্রয় দেওয়ার পর থেকে এই সিআইএর কোভার্ট অপারেশন আরও বেড়ে যায়। তো এতে করে চায়না মনে করে যে যদিও কিন্তু ভারত কোনোদিনও সরাসরিভাবে সিআইএর সঙ্গে যুক্ত ছিল না এই তিব্বত চায়নার যুদ্ধতে, শুধুমাত্র কিছু লজিস্টিক্স হেল্প করেছিল, কিন্তু চায়না মনে করে যে এই ভারত সিআইএর সাথে মিলে তিব্বতকে প্রভাবিত করছে। আর এটাই ছিল সিআইএর উদ্দেশ্য, যে ভারত আর চায়নার কিভাবে দূরত্ব বাড়াবে, আর এই উদ্দেশ্য সফলও হয়ে যায়। এই সিআইএ কিন্তু কোনোদিনই চায়নি যে ভারত চায়না একসাথে বসে ডিপ্লোম্যাটিক অ্যারেঞ্জমেন্ট করে এই সমস্ত সমস্যার সমাধান করে ফেলে, যার জন্যই ওই দলাই লামাকে আশ্রয় দেওয়ার পর থেকে এটা ওটা সেটা কোভার্ট অপারেশন বাড়িয়ে দিয়ে এই সমস্ত কিছুর মাধ্যমে আরও সবসময় এই চায়নার সামনে নেহেরু গভর্নমেন্টকে ভুল শোকেস করে। আর এখানেই কিন্তু নেহেরু গভর্নমেন্টের যে দূরদর্শিতা তার ব্যর্থতা লক্ষ্য করা যায়। আর এই অপারেশনে কিন্তু আবার সিআইএকে পাকিস্তানও সাহায্য করেছে, পাকিস্তান তো সব জায়গায় থাকবেই। তো এমন এমন তিব্বতে অপারেশন চালিয়েছে যা ভারতও জানতো না। এই সব কিছু হয়েছে 1962 যুদ্ধের আগে। কিন্তু এইবারে শেষ আমি এটা বলেই করব যে এই মাও সেতুংয়ের পার্টি, কমিউনিস্ট পার্টি অফ চায়না, এত নিন্দিত হয় এই পার্টি কারণ তাদের এই গ্রেট লিপ ফরওয়ার্ড এই পলিসি পুরো ফেল করায়, দুর্ভিক্ষ আনিয়ে কোটি কোটি মানুষকে মেরে ফেলে অত্যাচার করে এই এত নিন্দিত হয় যে এই পার্টিকে আবার যদি ইউনাইটেড করতে হতো, পুনর্জীবিত করতে হতো, আর এই পার্টির আদর্শ যুব সমাজে চায়নাতে এস্টাবলিশ করতে হতো, এর কারণে কিন্তু 1962 যুদ্ধ ভীষণ প্রয়োজন ছিল এই মাও সেতুংয়ের কাছে, যার এই 1962 যুদ্ধর প্ল্যান প্রোগ্রাম আর তারপর কি কি কালচারাল রেভলিউশন হবে তার সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম কিন্তু ওই যে বলেছিলাম যে 10th প্লেনারি সেশন কমিটি ওখানেই কিন্তু হয়ে গেছিল।